কথা না শুনলে কি করা হতো? ওনার যারা নিম্ন স্তরে ছিলেন, ওনার আন্ডারে যারা ছিলেন, তারা যদি তার কথা না শুনতেন তাহলে কি হতো? আপনার সামনে সব থেকে বড় এক্সাম্পল বসে আছে তো। ওনার কথা না শোনার জন্য শীতলকুচিতে ফায়ারিং করলো প্যারামিলিটারি ফোর্স। যে ঘটনা আমি জেনেছিলাম ঘটনা ঘটার 26 মিনিট পরে, আমি শুধু সঠিক তদন্ত করিয়ে সঠিক ঘটনাটা সামনে উপস্থাপিত করেছিলাম বলে আমাকে জীবনে সিআইডি 10 বার ইন্টারোগেশন করেছিল। শীতলকুচিতে আমাকে মার্ডার কেসে জড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল। আমাকে পিসি অ্যাক্টে মানে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমাকে জড়িয়ে কেস করা হয়। আমার বাড়িতে সিআইডি রেড করে। আমার মায়ের বাড়িতে গিয়ে মা চলাফেরা করতে পারেন না, মানে বিছানায় শয্যাশায়ী। তো উনি অনেক বড় চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্টে, ওনাকেও ছাড়া হয়নি। এবং তার থেকে বড় কথা, আপনি একজন আইপিএস অফিসার, সেই সময় প্রাক্তন, মানে সেই সময় তখন আমি আইপিএস এ একদম ফুল ফর্মে রয়েছেন, আপনাকে সাসপেনশন উনি কিভাবে কন্ট্রোল করতে পারেন? ডিপার্টমেন্টাল প্রসিডিং যেটুকু ওনার হাতে, দেখুন ক্রিমিনাল কেস করতে গেলে তো আর সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইয়ে লাগে না, চার্জশিট দিতে গেলে অ্যাপ্রুভাল নিতে হয়। তো যেগুলো উনি ইনিশিয়েট করে আমার জীবনকে স্তব্ধ করে দিতে পারেন। তো কেউ যদি আমি আজকে বলি যে আমি এত বছর আইপিএসের চাকরি করার পরেও আমার একটা এমন সময় ছিল আমার মানে চলার কোনো রাস্তা ছিল না। মানে তখন আমি ফাইন্যান্সিয়ালি আমার সব কিছু ব্লক করে দেওয়া ছিল, আমাকে ইয়ে দেওয়া হতো না দীর্ঘদিন ধরে, ওই যেটা সাসপেনশনের সময় সাবসিস্টেন্স অ্যালাউন্স, আমার কিন্তু সাসপেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভও করেনি। সবথেকে বড় কথা, আপনি ভাবুন যে আমাকে এমন একটা পরিস্থিতিতে সবাইকে বলা হতো যে কেউ কিছু আমার বিরুদ্ধে গেলে তাকে দেবাশিস ধর বানিয়ে দেবো। এটা পুলিশ মহলে বা প্রশাসনিক মহলে এটা ন্যারেশন তৈরি করা হয়েছিল। রিটায়ারমেন্ট মানে আমি তো রিটায়ার করিনি, আমি রিজাইন করেছিলাম যখন আমার লোকসভার টিকিট ফাইনাল করা মানে অফার করা হয়েছিল। আপনি বললে আশ্চর্য হয়ে যাবেন, রিজাইন করার পরে আমি কিন্তু আমার যে অর্জিত অর্থ এবং আমার যে পেনশন পাওয়া উচিত যতটুকু, আমি কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও পাইনি। তারপরেও মানে আমি শুধু থ্যাঙ্কস টু গড, আমি হয়তো ঈশ্বরের আপনাকে এখানে একদম শেষ পর্যায়ে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবো। আপনি যেমনটা বললেন যে লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আইপিএস হতে গেলে। আমরা জানি যে তার জার্নিটা কতটা কঠিন হয়, খুব না মানে সহজে তো হতে পারা যায় না। সেখানে দাঁড়িয়ে আপনি রিজাইন করার সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন? সত্যি কি শুধুমাত্র লোকসভার টিকিটটা পাওয়ার জন্যই, নাকি আপনি বুঝতে পেরেছিলেন যে আর সম্ভব হচ্ছে না? আমি দেখুন, আমাকে এমনভাবে মানে প্রত্যেক দিন টর্চার করা হতো। প্রথমত কোনো না কোনো আমাকে চিঠি সার্ভ করা হতো, বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রসিডিং হাজির হওয়া বা কেসের যেগুলো চলছে বিভিন্ন সময়। আমি একটা সময় দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকতাম না, আমি বিভিন্ন আশ্রমে গিয়ে থাকতাম, মানে ওই টর্চারটা নেওয়া যাচ্ছিল না। প্লাস ফাইন্যান্সিয়ালি আমার অবস্থা খুবই খারাপ এতটাই ছিল যে আমি কোর্টে গিয়ে যে ফাইট করব সেই ব্যাপারটা আমার ছিল না। 3 নম্বর হচ্ছে, আমি যদি কোনো সত্যি আমার তখন মেন্টাল ট্রমা চলছিল, আমি বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে ছিলাম, আমি যদি কোনো মেডিকেল সার্টিফিকেট দিলে সেটা আমাকে মেডিকেল বোর্ডে অ্যাপিয়ার করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দেখুন আমাকে এমন একটা অবস্থায় মধ্যে নিয়ে গিয়েছিলেন, আমার চাকরিটা কোনো না কোনোভাবে মানে যেতই, এটা নিয়ে কোনো মানে সন্দেহের অবকাশ নেই। আমি চেয়েছিলাম ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি সত্যি হয়তো বলতে পারেন যে এমন একটা সময় চলে এসেছিলো, আমি হয়তো সন্ন্যাসও নিয়ে নিতাম, এরকম জায়গায় চলে এসেছিলো। কারণ আমি ম্যাক্সিমাম সময় বিভিন্ন তীর্থক্ষেত্রের আশ্রমে গিয়ে থাকতাম, আমার সাথে অনেক সন্ত মহাত্মার খুব ভালো, আজকের দিনেও তারা মানে আমাকে যথেষ্ট স্নেহ করেন। তো মানে তাদের ব্লেসিংসই আমাকে বাঁচিয়ে দিয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি যে আমাকে যে 21 থেকে 24 যে ধরনের টর্চার সহ্য করতে হয়েছে, আর এরপরে 2 বছর মানে বলতে পারেন 24 থেকে 26 আমি যেহেতু কিছু পাইনি, আমাকে সারভাইভ করাটা খুব কঠিন ছিল। তো এই জিনিসটা কিন্তু খুব কম লোক এইটা সহ্য করতে পারে। আমাকে কোনো না কোনোভাবে এড়িয়ে আসতে হতো এখান থেকে। থ্যাঙ্কস টু মানে যারা সিনিয়র লিডারশিপ, আমাকে আজকে যে বসে আমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে, 24-এ হয়তো আরও বড় প্ল্যাটফর্ম পেতাম, আমি হয়তো লোকসভায় মানে সেবার জিতেও যেতাম, এবং 2 বছর এখন আমি এমপি হিসাবেও আমার টেনিওর হয়ে যেত। যদি স্বচ্ছভাবে ভোট হতো। স্বচ্ছভাবে না, আমাকে কিন্তু আমাকে নো ডিউ সার্টিফিকেট দেয়নি বলে আমার নমিনেশনটা ক্যান্সেল করে, মানে সেই সাহসটাও ছিল না। আমি যদি ফাইট করলে আমি জিতে যেতাম। আজকের দিনে আমার বিধানসভাতেও মানুষ একটার নামেই আমাকে চেনে, যে এই একটি লোক যে মমতা ব্যানার্জির সাথে চোখে চোখ লেগে লড়াই করেছিল, বা আইপিএস অফিসার তো অনেকেই আছে,
শীতলকুচি, মানে এটা আমার একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়ে গেছে। তো এ জানে এ নন নেগোশিয়েবল, একে কোনোভাবেই মানে বেশ। বাঁকানো যায় না। ওনার কথা না শুনলে কি করা হতো? ওনার যারা নিম্ন স্তরে ছিলেন, ওনার আন্ডারে যারা ছিলেন, তারা যদি তার কথা না শুনতেন তাহলে কি হতো? আপনার সামনে কোপটা কত? সব থেকে বড় এক্সাম্পল বসে আছে। তো ওনার কথা না শোনার জন্য শীতলকুচিতে ফায়ারিং করলো প্যারামিলিটারি ফোর্স। যে ঘটনা আমি জেনেছিলাম, ঘটনা ঘটার 26 মিনিট পরে আমি শুধু সঠিক তদন্ত করিয়ে সঠিক ঘটনাটা সামনে উপস্থাপিত করেছিলাম বলে আমাকে জীবনে সিআইডি 10 বার ইন্টারোগেশন করেছিল। শীতলকুচিতে আমাকে মার্ডার কেসে জড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল। আমাকে পিসি অ্যাক্টে, মানে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমাকে জড়িয়ে কেস করা হয়। আমার বাড়িতে সিআইডি রেড করে। আমার মায়ের বাড়িতে গিয়ে মা চলাফেরা করতে পারেন না, মানে বিছানায় শয্যাশায়ী। তো উনি অনেক বড় চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্টের, ওনাকেও ছাড়া হয়নি। এবং তার থেকে বড় কথা, আপনি একজন আইপিএস অফিসার, সেই ডিপার্ট- সময় প্রাক্তন Yes. মানে সেই সময় তখন আমি আইপিএস এ একদম ফুল মানে ফর্মে আমাকে রয়েছেন, আপনাকে সাসপেনশন, উনি কিভাবে দুটো কন্ট্রোল করতে পারেন? ডিপার্টমেন্টাল প্রসিডিং, যেটুকু ওনার হাতে, দেখুন ক্রিমিনাল কেস করতে গেলে তো আর সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইয়ে লাগে না, চার্জশিট দিতে গেলে অ্যাপ্রুভাল নিতে হয়। তো যেগুলো উনি ইনিশিয়েট করে আমার জীবনকে স্তব্ধ করে দিতে পারেন। তো কেউ যদি আমি আজকে বলি যে আমি এত বছর আইপিএসের চাকরি করার পরেও আমার একটা এমন সময় ছিল, আমার মানে চলার কোনো রাস্তা ছিল না। মানে তখন আমি ফাইন্যান্সিয়ালি আমার সব কিছু ব্লক করে দেওয়া ছিল। আমাকে ইয়ে দেওয়া হতো না দীর্ঘদিন ধরে, ওই যেটা সাসপেনশনের সময় সাবসিস্টেন্স অ্যালাউন্স, আমার কিন্তু সাসপেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভও করেনি। সব থেকে বড় কথা, আপনি ভাবুন যে আমাকে এমন একটা পরিস্থিতিতে সবাইকে বলা হতো যে কেউ কিছু আমার বিরুদ্ধে গেলে তাকে দেবাশিস ধর বানিয়ে দেবো। এটা পুলিশ মহলে বা প্রশাসনিক মহলে এটা ন্যারেশন তৈরি করা হয়েছিল। রিটায়ারমেন্ট, মানে আমি তো রিটায়ার করিনি, আমি রিজাইন করেছিলাম যখন আমার লোকসভার টিকিট ফাইনাল করা, মানে অফার করা হয়েছিল। আপনি বললে আশ্চর্য হয়ে যাবেন, রিজাইন করার পরে আমি কিন্তু আমার যে অর্জিত অর্থ এবং আমার যে পেনশন পাওয়া উচিত যতটুকু, আমি কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও পাইনি। তারপরেও মানে আমি শুধু থ্যাঙ্কস টু গড, আমি হয়তো ঈশ্বরের আপনাকে কৃপায়। এখানে একদম শেষ পর্যায়ে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবো। আপনি যেমনটা বললেন যে লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএস হতে গেলে আমরা জানি যে তার জার্নিটা কতটা কঠিন হয়, খুব না, মানে সহজে তো হতে পারা যায় না। সেখানে দাঁড়িয়ে আপনি রিজাইন করার সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন? সত্যি কি শুধুমাত্র লোকসভার টিকিটটা পাওয়ার জন্যই, নাকি আপনি বুঝতে পেরেছিলেন যে আর সম্ভব হচ্ছে না? দেখুন, আমাকে এমনভাবে মানে প্রত্যেক দিন টর্চার করা হতো। প্রথমত কোনো না কোনো আমাকে চিঠি সার্ভ করা হতো, বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রসিডিং হাজির হওয়া বা কেসের যেগুলো চলছে বিভিন্ন সময়। আমি একটা সময় দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকতাম না, আমি বিভিন্ন আশ্রমে গিয়ে থাকতাম। মানে ওই টর্চারটা নেওয়া যাচ্ছিল না। প্লাস ফাইন্যান্সিয়ালি আমার অবস্থা খুবই খারাপ, এতটাই ছিল যে আমি কোর্টে গিয়ে যে ফাইট করব সেই ব্যাপারটা আমার ছিল না।